আপনারা শুনছেন গল্প শোনাই, গল্পে গল্পে জীবন। আজকে শুনবেন পদ্মা নদীর মাঝি পর্ব 10, লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কুবের এ প্রস্তাব কানেও তোলে না। কত টাকা দিয়াছে হোসেন মিয়া তাহাকে, হাজার না লাখ, আর কি আছে রাসুর? ঘর দুয়ার, জীবিকার উপায়, তাছাড়া গোপীর মাত্র একরকম ঠিক হইয়া আছে। গণেশের শালা যুগলের মতো পাত্র থাকিতে যার, তার হাতে কুবের মেয়ে দিবে কেন? গোপীকে কিন্তু বড়ই পছন্দ হইয়াছে রাসুর। ময়নাদ্বীপের গল্প করিবার ছলে সে কুবেরের বাড়ি আসে, আর চোখে সারাক্ষণ সে গোপীর দিকে তাকায়। পরীর মতো সুন্দরী মনে হয় গোপীকে তাহার। ভাইকে কোলে করিয়ে বাঁকা হইয়া কি তাহার দাঁড়ানোর ভঙ্গিমা! রুখ লালচে বটে চুলগুলি গোপীর, কপালটা একটু উঁচুই থাবড়ানো, নাকের নিচে উত্তোলিত উষ্টে ঠেকিয়া নলকটা তাহার ধুলিতে পায় না। আর বড় নোংরা গোপী। তবু তো রাসু চোখ ফিরাইতে পারে না। তবু তো তার মনে পড়ে না এমন অতুলনীয় রূপ সে কোথাও দেখিয়াছে। কি রং গোপীর, কি মনোহর তাহার চলাফেরা, কি চাউনি! বয়স রাসুর বেশি হয় নাই, যুগলের চেয়েও তার বয়স কম। নতুন করিয়া সংসার পাতিয়া জীবনটা আবার গোছাইয়া লইবার সময় তাহার পার হইয়া যায় নাই। গোপীবে পাইলে আবার সে আরম্ভ করিতে পারে। বয়স্তা ভারন্ত মেয়ে গোপী বিবাহের 1 বছরের মধ্যে ও স্বামীর ঘর করিতে আসিবে। 5-6 বছরের একটা মেয়েকে বিবাহ করিয়া তার বড় হইবার আশায় হা করিয়া বসিয়া থাকিবার ধৈর্য রাসুর আর নাই। যাদের সে বিসর্জন দিয়ে আসিয়াছে ময়নাদ্বীপে, তাড়াতাড়ি আবার তাদের ফিরিয়া পাওয়া চাই। একা একা বড় কষ্ট হইতেছে রাসুর। প্রীতম মাঝির সঙ্গে রাসুর কলহ হইয়া গিয়াছে। হোসেন মিয়ার দেওয়া টাকাটা বাগাইয়া লওয়ার জন্য প্রীতম মাঝি বড়ই ব্যস্ত হইয়া উঠিয়াছিল। রাসু তাই পৃথক হইয়া গিয়াছে। কে জানে তো গ্রামের মধ্যে প্রীতমের মেয়ে যুগী সর্বশান্ত পিস্তুত বাইটিকে এতখানি খাতির করিবে। শীতলকে দিয়া বাবুদের বলিয়া নিজের ঘরের কাছে খানিকটা জমি যুগী রাসুকে জোগাড় করিয়া দিয়াছে। রাসু একখানা ঘর তুলিয়াছে সেখানে। সেই ঘরে রাসু বাস করে একা, হয়তো ধ্যান করে গোপীর। বিকালে কেতুপুর গ্রামের মধ্যে সওদা আনিতে যাওয়ার সময় পথের নির্জনতম অংশে কোনোদিন গোপী রাসুকে দাঁড়াইয়া থাকিতে দেখিতে পায়। রাসু বলে, কই যাও গোপী? সে একটু স্নেহব্যঞ্জক হাসি হাসে। গাঁট হইতে বাহির করে একটি কাচ বসানো পিতলের আংটি আর পুঁতির মালা। বলে, নিবা? গোপী খুশি হইয়া উপহার গ্রহণ করে। রাসুকে ভালোই লাগে তাহার। রাসুর জন্য সে একটু দুঃখ বোধ করে। কোথায় সেই ময়নাদ্বীপ কে জানে? সকলকে রাসু সেখানে হারাইয়া আসিয়াছে। বড় কষ্ট পেয়েছে সেই জীবনে। তাছাড়া রাসুর কথাগুলি ভারী মিষ্টি, শুনিতে বড় ভালো লাগে গোপীর। আর কি খাতিরটা রাসু তাহাকে করে! কত যেন সে বড় হইয়াছে। 11 বছরের মেয়ে সে নয়। যুগীর সঙ্গে মাঝে মাঝে রাসু পরামর্শ করে, একটা কি উপায় ঠাড়ানো যায় না কুবেরকে, যাহাতে রাজি করানো যায়। পরামর্শ অনেক হয়, উপায় হয় না। শীতলের অনুপস্থিতিতে তাহার পরিষ্কার শয্যার আরাম করিয়া বসিয়া তাহার হুকায়ে তামাক টানিতে টানিতে পরামর্শ করিতে পারাটুকুই লাভ হয় রাসু। আর যুগীর সমবেদনা। রাসুকে যুগী খুব খাতির যত্ন করে। রাসুর মুখে ময়নাদ্বীপের কাহিনী বারবার শুনিয়াও সে শ্রান্ত হয় না। কত বাসিন্দা ময়নাদ্বীপে, কি কি ফসল হয়, দ্বীপের চারিদিকে বুঝি সমুদ্র। আচ্ছা, সমুদ্র কত বড়? পদ্মার চেয়েও বড় বুঝি? আজও যুগী রাসুকে এসব প্রশ্ন করিতে ভালোবাসে। যুগীর বয়স বেশি নয়, বছর 22। বড় শান্ত তাহার স্বভাব, বড় সরল তাহার মন।
শীতল তাহাকে সুখে রাখিয়াছে, আড়াল করিয়া রাখিয়াছে জেলেপাড়ার দারিদ্র ও হীনতা হইতে। যোগীর মনে অপরিমিত সন্তোষ। এত দয়াময় এমন কোমলতা জেলেপাড়ার আর কোনো মেয়েরই নাই। জেলেপাড়ার কারো ঘরে কোনোদিন যদি অন্ন না থাকে, চুপি চুপি একবার যোগীর কাছে আসিতে পারিলে আর তাহার উপবাসের ভয় থাকে না। দুঃখের কাহিনী যে যত জমজমাট করিয়া বলিতে পারে চলচল চোখে, যোগী তাহাকে চাল দেয় তত বেশি। খরচের পয়সা দান করিয়া শীতলের বকুনি শোনে। শীতল লোকটা বড় কৃপণ। যোগীর দান করা স্বভাবটা সে পছন্দ করে না, কিন্তু এমন আশ্চর্য মন মানুষের যোগীর এই মন্দ স্বভাবের জন্যই তাহাকে শীতল ভালোবাসে বেশি। যোগীকে সে কৃপণ হইতে বলে, কিন্তু সন্ধ্যার সময় বাড়ি ফিরিলে যোগী যেদিন ভয়ে ভয়ে তাহাকে শোনায় না যে একজন আসিয়া তাহার ঘাড় ভাঙ্গিয়া যা পারিয়াছে আদায় করিয়া লইয়া গিয়াছে, সেদিন মনটা যেন খুঁত খুঁত করে শীতলের। মাছের মূল্য বাবদ কুবের কয়েক আনা পয়সা পাইত। শীতল কখনো ঋণ পরিশোধ করে না। তাগিদ করিয়া করিয়া কুবের হয়রান হইয়া গিয়াছে। তবু একদিন সকালে আবার সে আশা করিয়া আসিল। যোগী রাঁধিতেছিল, শীতল আর রাসু করিতেছিল গল্প। কুবেরকে দেখিয়া রাসু চঞ্চল হইয়া উঠিল। বসিতে দিয়া খাতির করিয়া কলিকাটা ভাড়াইয়া দিয়া বলিল, তামুক খাও। না, কুবেরের বসিবার সময় নাই, তামাক খাওয়ার সময় নাই। শীতল তাড়াতাড়ি পয়সাটা দিয়া দিক, সে তাড়াতাড়ি চলিয়া যাইবে। বসিয়া তামাক টানিতে আসিয়াছে নাকি সে? কুবের আজ রাগিয়াছে, আজ সে মাছের দাম আদায় করিয়া ছাড়িবে। শীতল প্রথমে অমায়িক হাসি হাসিয়া জিজ্ঞাসা করে, এত রাগ কেন কুবেরের এই সকালবেলা? তারপর সে রাগিয়া যায়, বলে, যা যা দেমুনা পয়সা, কর গিয়া নালিশ। রাসু বুঝি কুবেরকে খুশি করতে চায়। সে বলিল, দেন শেতলবাবু, দিয়া দেন পয়সা। পয়সা দিল যোগী। কলহের মাঝখানে 10 আনা পয়সা আনিয়া কুবেরের সামনে রাখিয়া দিল। শীতলকে ধমক দিয়া বলিল, সামান্য আনা পয়সার জন্য এত কাণ্ড করা কি জন্য? কত কর্তৃত্ব যোগীর! শীতল কথাটি বলিল না, কুবেরের দিকে কড়া চোখে চাহিয়া ঘরের ভিতরে চলিয়া গেল। পয়সা কুড়াইয়া কুবের উঠিল, সঙ্গে উঠিল রাসু। কি বিনয় রাসুর, কি সব তো সমদে। কথা পথ চলিতে চলিতে রাসু নানা কথা বলে। এবার সে একটা ব্যবসা আরম্ভ করিবে। ব্যবসা ছাড়া পয়সা নাই মানুষের। একটা সে দোকান দিবে দেবীগঞ্জে। কিসের দোকান এখনো সে তা ঠিক করে নাই। ভাবিয়া চিন্তিয়া একটা কিছু ঠিক করিয়া লইবে। কুবের কি পরামর্শ দেয়? জীবনে উন্নতি করিবে রাসু, প্রাণপণ করিয়া লাগিলে কি না হয় জগতে। তাছাড়া পুরুষের ভাগ্যের কথা কে জানে? আজ ফকির, কাল রাজা। কুবের গম্ভীর মুখে সায় দিয়া বলে, ভাবে ময়নাদ্বীপে গিয়া বড় বড় কথা বলিতে শিখিয়া আসিয়াছে রাসু, চাল দিতে শিখিয়াছে। মাঠের দিকে চাহিলে বোঝা যায় জল কোথায় নামিয়া গিয়াছে। ধানের ফসল কাত হইয়া পড়িয়া আছে। পদ্মা হইতে আজ ঝোড়ো বাতাস বহিতেছিল। চারিদিকে অসংখ্য পাখির কলরব। শিশির বেচা ঢাঙ্গায় ছড়িয়া আছে সোনার রোদ। শরৎকালে আসিয়া পড়িয়াছে, সন্দেহ নাই নদীর তীরে কাশের বন আবার সাদা হইয়া উঠিবে। কুবেরের সঙ্গে রাসু তাহার বাড়ি পর্যন্ত আগাইয়া যায়। না, গোপী এখন বাড়ি নাই। কপিলার সঙ্গে সে জল আনিতে গিয়াছে নদীতে। কুবের রাসুকে বসিতে বলে না। পিসির নিরিবিলি ঘরখানায় গিয়া ঢোকে ঘুমের জন্য। রাসু আস্তে আস্তে ফিরিয়া যায় সেই নদীর ধারে। গাল সে খায় কপিলার, তারপর হন হন করিয়া হাঁটিতে আরম্ভ করে কেতুপুর গ্রামের দিকে। না, নদীর ধারে ওভাবে দাঁড়ানো উচিত হয় নাই। কপিলা যদি বলিয়া দেয় কুবেরকে, ভাদ্রের পরে আশ্বিনের মাঝামাঝি পূজা, একদিন প্রবল জ্বর হইয়া গেল, কাল বৈশাখী কোথায় লাগে,
সারাদিন টিপি টিপি বৃষ্টি হইল। সন্ধ্যায় আকাশে ভরিয়া আসিল নিবিড় কালো মেঘ। মাঝরাত্রে শুরু হইল ঝড়। কি সে ভেগে বাতাসের আর কি গর্জন! বড় বড় গাছ মরমর শব্দ মটকাইয়া গেল। ঝেলেপাড়ার অর্ধেক কুটিরের চালা খসিয়া আসিল। সমুদ্রের মতো বিপুল ঢেউ তুলিয়া পদ্মা আশ্রাইয়া পড়িতে লাগিল তীরে। ঝেলেপাড়ার বৃদ্ধ ও রমণীরা হাহাকার করিয়া রাত কাটাইল। ছেলেমেয়েরা কেহ ভয়ে নিস্পন্দ হইয়া রহিল, কেহ ঘুমরাইয়া ঘুমরাইয়া কাঁদিতে লাগিল। ইলিশের মরশুম শেষ হইলে মোটা উপার্জনের সুযোগ দুদিন পর পুরাইয়া যাইবে। জেলেপাড়ার কোনো ঘরে আজ বুঝি সমস্ত দেহ পুরুষ নাই। পদ্মার বুকে নৌকা ভাসাইয়া ছড়াইয়া গিয়াছে দূর দূরান্তে। কে ফিরিবে প্রভাতে, কে ফিরিবে না? ঝড় শুরু হইলে ঘরে ঘরে মেয়েরা উঠানে পিড়ি পথিয়া দিয়াছে। ঝড়ের দেবতা বসিবেন, শান্ত হইবেন। ঘরে ঘরে মেয়েরা কপাল কুটিয়া মধুসূদনকে ডাকিয়াছে। এ কি দোষ দেবতার, কেন এই প্রলয়? সকালে ঝড় কমিল, কিন্তু একেবারে থামিল না। সা সা শব্দে বাতাস বহিতে লাগিল, বৃষ্টি পড়িতে লাগিল। ঘুরে ঘুরে ঝেলেপাড়ার দিকে তাকানো যায় না। ঘন সন্নিবিষ্ট কুটিরগুলিকে কে যেন আবর্জনার মতো নাড়িয়া ছাড়িয়া চারদিকে ছড়াইয়া দিয়াছে। কোনো ঘর কাত হইয়া পড়িয়াছে, কোনো ঘরে চালা নাই, কোনো চালার অর্ধেক খড় উড়িয়া গিয়া বাঁশ বাহির হইয়া পড়িয়াছে। উঠান ভরিয়া পথ জুড়িয়া জমিয়াছে গাছের ঢালাপালা। কুবেরের শোবার ঘরখানা পড়িয়া গিয়াছে, গোপী খুব আঘাত পাইয়াছে। কে জানে ডান পাটি তাহার ভাঙ্গিয়া গিয়াছে কিনা। ছালা উড়িয়া ধুলোয় ঘিয়া পড়িয়াছে। প্রীতমের গোহাল ঘরের হিরু আর সিঁদুর একখানা ঘরও দাঁড়াইয়া নাই। অনুকূলের তিনখানা ঘরের একটার চালা নাই, বাকি দুখানা চালা নাই খড়। রাসুর ঘরখানা ছিল একেবারে পাখায়। বিটা আর দুটি খুঁটি ছাড়া ঘরের ছিন্নটুকুও দেখিতে পাওয়া যায় না। শীতলের বাড়ির চারিদিকে বড় বড় গাছ। তার একটা গাছ পড়িলে বাড়ি তাহার পিছিয়া যাইত, কিন্তু গাছের আশ্রয়ী ঘরগুলি তাহার বাঁচিয়া গিয়াছে। জেলেপাড়ায় আরও অনেকেরই ক্ষতি হইয়াছে অল্প বিস্তার। মুসলমান মাজিদের মধ্যে ক্ষতি হইয়াছে আমিনউদ্দির বেশি। প্রকাণ্ড একটা সিঁদুরের আমের গাছ গোড়া শুদ্ধ উপড়াইয়া যে ঘরে আমিনউদ্দিন বউ আর ছেলে মেয়ে তিনটি ছিল, সেই ঘরখানাকে মাটির সঙ্গে মিশাইয়া দিয়াছে। আমিনউদ্দির বউ থেতলাইয়া মরিয়াছিল। সঙ্গে সঙ্গে সকালে টানিয়া বাহির করার সময় ছেলেটার প্রাণ ছিল। ঘণ্টা খানেক পরে সেও শেষ হইয়া গিয়াছে। শুধু মেয়েটার কিছু হয় নাই। আমিনউদ্দিন কোথায় আছে কে জানে, হয়তো ডাঙ্গায়, নয়তো পদ্মার উত্তাল জল তাহলে। অত বড় মেয়েটা তাহার কারো সান্ত্বনা মানিতেছে না। হাউমাউ করিয়া লুটিয়া লুটিয়া কাঁদিতেছে। যে মেয়ের পদ্মা রাখিবার জন্য গরিব আমিনউদ্দিন কুটির ঘেরিয়া উঁচু ভেড়া দিয়াছিল, আজ যার খুশি তাকে দেখিয়া যাও। কালো চোখে কালো সে যে কাজল দিয়াছিল, এখনও তাহা ধুইয়া যায় নাই। ভেড়ার পাখে ওর কাজল চোখের সলাজ চাহনি দেখিয়া কাল অপরাহে জহরের জোয়ান ছেলে নাসির বুঝি খুশি হইয়া পদ্মার নৌকা ভাসাইয়াছিল। পদ্মা হয়তো তাকে এতক্ষণ ধুইয়া মুছিয়া ফেলিয়াছে পৃথিবীর বুক হইতে। ভীত বিবর্ণ মুখে কাঁপিতে কাঁপিতে জেলেপাড়ার নরনারী পদ্মার তীরে গিয়া দাঁড়ায়। আরক্ত চোখে চাহিয়া থাকে উন্মুক্ত জলরাশির দিকে। ঘাটে তিনটি নৌকা বাঁধা ছিল, একটি অদৃশ্য হইয়াছে, দুটি উঠিয়া আসিয়াছে ডাঙ্গায়। খানিক দূরে গাছপালা সমেত খানিকটা ডাঙ্গা ধসিয়া গিয়াছে, আরও খানিকটা অংশ পাটল ধরিয়া আছে, শীঘ্রই ধসিবে। পদ্মার তীরে দাঁড়াইয়া থাকিয়া কোনো লাভ নাই। চাহিয়া চাহিয়া চোখ পাঠিয়া গেল। কাল যারা নদীতে পাড়ি দিয়াছিল তাদের দেখিতে পাওয়া যাইবে না। যে নদীর ডুবিয়াছে সে তো গিয়াছে। ডাঙ্গায় যারা আশ্রয় পাইয়াছে, পদ্মা শান্ত না হইলেও তাদেরও ফিরিয়া আসা সম্ভব নয়। ডাঙ্গা পথে আসিতে পারে, কিন্তু এখনও মাঠে ঘাটে জল একেবারে সরিয়া যায় নাই। কে কোথায় ডাঙ্গা পাইয়াছে
কে জানে, হয়তো সেখান হইতে ডাঙ্গায় পায়ে হাঁটিয়া আসিবার সুবিধা নাই। গৃহের জন্য মন হয়তো তাদের উতলা হইয়াছে। ভোরের আলো ফুটিলে এই উন্মাদিনী নদীর তীর ঘষিয়া নৌকা বাহিয়া হয়তো তাহারা গ্রামে ফিরিবার চেষ্টা করিবে। বেলা বাড়িয়া উঠিলে ধীরে ধীরে বাতাস পড়িয়া গেল, পদ্মা শান্ত হইয়া আসিল। অপরাহে একটি দুটি করিয়া জেলে পাড়ার নৌকাগুলি ফিরিয়া আসিতে লাগিল। প্রথমে যারা আসিয়া পড়িল সকলে তাদের ঘিরিয়া ঝুরিয়া দিল কলরব। বাকি সব অন্য সকলের খবর কি? সকলের খবর তাহারা দিতে পারিল না। কে কোথায় তীরে ভিড়িয়াছে কে জানে। দু চারজনের খবর মাত্র তাহারা বলিতে পারিল। যাদের সংবাদ জানা গেল তাদের উদ্বিগ্ন আত্মীয় স্বজনের মুখ হইতে একটা কালো পর্দা যেন সরিয়া গেল। খবর যাদের মিলিল না তাদের আপনজনেরা আবার নীরবে পদ্মার সীমাহীন বুকে দৃষ্টি পাতিয়া রাখিল। তবে প্রত্যেকটি নৌকাই এই একটি আশার ভারতা বাহির আনিতে লাগিল যে কারো প্রাণহানি হইয়াছে। এ সংবাদ তাহারা শুনিয়া আসে নাই। বুক বাঁধিয়া সকলের প্রতীক্ষা করিতে পারে, হয়তো ব্যর্থ হইবে না। আমিনউদ্দিন ও নাসির একসঙ্গে ফিরিয়া আসিল। আমিনউদ্দিনের জন্য কেহ ঘাটে আসে নাই। ঝড় আসিয়াছিল। নাসিরকে দেখিয়া সে শুধু বলিল, ভাবজান ফিরা আলি রে বলিয়া আমিনউদ্দিনের দিকে চাহিয়া একেবারে চুপ করিয়া গেল। কারো মুখে কথা নাই। আমিনউদ্দিনকে দেখিয়া সকলে স্তব্ধ হইয়া গিয়াছে। আমিনউদ্দিন এদিক ওদিক চাহিল, তারপর ভীত উৎসুক কণ্ঠে জহরকে জিজ্ঞাসা করিল, খবর কও মিয়াবাই, ভালোনি আছে বেবাকে? চুপ মাইরা রইলা কে রে? আয়। কারো কিছু বলিবার ছিল না। হাত ধরিয়া জহর তাহাকে ধীরে ধীরে গ্রামের দিকে টানিয়া লইয়া গেল। তারপর আসিল কবিরের ও গণেশ, আসিল তাহারা অনুকূলের নৌকায়। ধনঞ্জয়ের নৌকাটি ডুবিয়া গিয়াছে। বোকা গণেশের একটা পা মস্কাইয়া গিয়াছিল। ঝড়ে নয়, পা পিছলাইয়া একটা সে আছাড় খাইয়াছিল ডাঙ্গায়। উলুফি আজ সারাদিন একরকম পদ্মা তীরে কাটাইয়াছে। গণেশকে ধরিয়া সেই বাড়ি লইয়া গেল। কুবেরের জন্য কেহ আসে নাই। পরের মুখে সে তার গৃহের বৃত্তান্ত শুনিল। বড় ঘরটা পড়িয়া গিয়াছে, যে ঘর চাইবার জন্য হোসেন মিয়া সন দিয়াছিল। কপির পায়ে চোট লাগিয়াছে। বিবর্ণ মুখে কুবের বাড়ির দিকে পা বাড়াইল। ঘর দুয়ার অনেকেরই পড়িয়াছে, সর্বনাশ হইয়া গিয়াছে আমিনউদ্দিন। কিন্তু তাহার নিজের ঘরখানা পড়িয়া যাওয়ার চেয়ে বড় দুঃসংবাদ কুবেরের কাছে আর কিছুই নয়। কবে আবার সে ঘর তুলিতে পারিবে কে জানে। মাথায় গুজিবে কোথায়। পথ দেখা হইল কপিলার সঙ্গে। কুবেরকে দেখিয়া কপিলা উৎসর্বে কাঁদিয়া উঠিল। বড় উচ্ছ্বাস কপিলার। বলিল, ফিরে আইসো মাঝি, মুখ রাখছেন ঠাউর আমার মুখ রাখছেন। আমি না মানত কইয়া থুইছে 5 পাওয়ার হরিলুর দেমু। কুবের বিব্রত হইয়া বলিল, কাতকে? সঙ্গে চলিতে চলিতে কপিলা আত্মসংবরণ করিল। পায়ে বিষম চোট পাইয়াছে। মাইয়া শুনোসনি বৃত্তান্ত? কুবের মাথা হেলিয়া বলল, হ, ফুইলা গেছে না? বিষম ফুলেছে দিনটা, বইরা ছিলেয়া মরছে মাইয়া। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। গল্পগুলো কেমন লাগে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।